বিমলদা, আপনাকে বাংলা নিউজগ্রাফে স্বাগত। এই যে আশিস বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে তৃণমূলের দলীয় কার্যালয়ে মারা গেলেন, প্রথম কথা সেই বিষয়টা নিয়ে কি বলবেন? কারণ দলীয় কার্যালয়ে ওইভাবে আত্মঘাতী হওয়া কি কোনো বার্তা? আর একটা বিষয়ে যাব, যে তিনি যে সুইসাইড নোট লিখেছেন, সেই নোটে যে যে কথাগুলো লিখেছেন সেটা রাজনীতির জন্য কতটা মানে রাজনীতির জন্য পরিসরটা কি দাঁড়ালো? কারণ তিনি বলছেন যে আমার পক্ষে রাজনীতি করাটা হয়তো ঠিক ছিল না, বা এই ধরনের বিষয়। তা এবং যা যা অভিযোগ ওই বীরভূম থেকে উঠে আসছে, যে তাকে যেভাবে চোর চোর শুনতে হয়েছে কিছু দুর্নীতিগ্রস্ত তৃণমূলের চোরদের জন্য, এবং তিনি সেই ধরনের মানুষ ছিলেন না, তার বাড়ির লোক অভিযোগ করছেন যে তিনি এই ট্রমাটা নিতে পারেননি। তুমি কি বলবেন এই যে পুরো ঘটনাটা নিয়ে? না, দেখুন, ওনার আত্মহত্যাটা দুর্ভাগ্যজনক। ওনার সঙ্গে আমার বিরাট হৃদ্যতা ছিল, এটা বলবো না, কিন্তু একটু মুখ চেনা ছিল। উনি অধ্যাপনা করেছেন রামপুরহাট কলেজে বাংলা। দু একটা রামপুরহাটে গিয়ে আমার মনে আছে একবার একটা জায়গায় যাচ্ছিলাম, স্টেশনে কথা হয়েছিল। উনি বললেন যে আপনার প্রোগ্রামটা দেখি। এটা অনেক আগে, 15 বছর আগে, মানে যখন তৃণমূল ক্ষমতায় আসেনি, আসবো আসবো করছে। একবার একটা জায়গায় দেখা হয়েছিল, কলকাতাতে এক জায়গায় দেখা হয়েছিল। চিনতাম, উনিও আমাকে চিনতেন। 15 বছর আর কোনো যোগাযোগ হয়নি। উনি যখন তৃণমূলে গেছেন তখন থেকে আর যোগাযোগ ছিল। কিন্তু একটা দুঃখের জায়গা, এটা হচ্ছে একজন শিক্ষিত মানুষ রাজনীতিকে পেশা হিসেবে নেননি, নেশা হিসেবে নিয়েছেন। তার পেশা ছিল অধ্যাপনা। ফলে তাকে এইভাবে চলে যেতে হবে। উনি কেন মারা গেলেন, কেন আত্মহত্যা করলেন, কি রহস্য এর পেছনে, সেটা তদন্ত হবে। এ ব্যাপারে আমার কিছু বলাটা সাজে না। তদন্তকারী সংস্থা তারাই ঠিক করবে কি হয়েছে না হয়েছে, তারা কি ব্যাপারে। কিন্তু ওনার ওই সুইসাইড নোটটা নিয়েই আমার কিছু বক্তব্য রয়েছে। সুইসাইড নোটটা এরকম যে রাজনীতিটা আমার জায়গা ছিল না, আমি বাড়ির কাউকে, মানে যতটুকু যা আমি শুনতে পেয়েছি, আমি বাড়ির কাউকে বলবো তোমরা কেউ রাজনীতি করো না। এগুলো সত্যি অত্যন্ত দুঃখের এবং কষ্টের। একটা মানুষ এইভাবে রাজনীতিতে তার যে তিক্ত অভিজ্ঞতা হবে, সেটা দুঃখের। এখন উনি তো আর অন্য কোনো দল করতেন না, উনি তৃণমূল করতেন। ফলে তার যা অভিজ্ঞতা তৃণমূল করতে গিয়ে, তিনি বিধানসভায় ডেপুটি স্পিকার ছিলেন, আবার মাঝখানে সামান্য একটু মন্ত্রিত্ব ওনাকে দেওয়া হয়েছিল। কিন্তু আমি মনে করি যতটুকু যার যোগ্যতা অনুযায়ী পাওয়ার কথা তৃণমূল কংগ্রেস তাকে দেয়। সিনিয়র প্রফেসর, তাকে কি দায়িত্ব দিয়েছিল তৃণমূল কংগ্রেস? ফলে সেটা একটা কথা। দুই হচ্ছে যে এই যে তিনি বলে গেলেন রাজনীতিটা আমার জন্য নয়, বাড়ির সবাইকে বলবো রাজনীতি করো না, অনেক অন্যায় দেখেছি, আমি প্রতিবাদ করতে পারিনি। এটা তো যন্ত্রণা। সত্যি চোখের সামনে অন্যায় দেখছি, আমি প্রতিবাদ করতে পারছি না, এই যন্ত্রণা রয়েছে। সেই যন্ত্রণাটাকে কুরে কুরে খেয়েছে। সত্যি কথা বলতে কি, যে কোনো গণতান্ত্রিক সমাজে আমি যদি দলের সদস্যও হই, দলের কোনো ভুল দেখলে দলের ভেতরে তো মুখ খুলতে পারি, আমি বাইরে কিছু বলি না বলি, আমি তো দলের সুযোগ করলে বলতে পারি এগুলো কি হচ্ছে, এগুলো যেন না হয়। আমি একটা দলের সদস্য, আমিও যদি দেখি কখনো দলে কোথাও ভুল ত্রুটি ঘটছে, যখন দলের ভেতরের আলোচনায় আমি বলার স্কোপ পাই, আমি বলি যে এইটা ঠিক হচ্ছে না, এইটা এইভাবে করতে হবে। শোনা হয়, দিল্লির নেতারাও শোনে। এইটাই হচ্ছে গণতান্ত্রিক দল। এখন তৃণমূল কি দল ছিল? ওটা তোলার দল। ফলে উনি প্রতিবাদ করেছেন। তার জেলায় তিনি আছেন কেষ্টমণ্ডল নেতা, অমুক নেতা, কাজল নেতা, উজ্জ্বল নেতা, ওরকম বহু নেতা, সব উজ্জ্বল, আবার টুলুরা ছিল। সেখানে উনি ছিলেন কাবাব মে হাড্ডি। আমি যতদূর জানি ভদ্রলোক কিন্তু সৎ মানুষই ছিল। ওরা আমি বাকি অতটা বলতে পারবো না, কিন্তু অ্যাপারেন্টলি আমার যা শুনেছি উনি মানুষটা সৎ মানুষই ছিল। কিন্তু তার উচিত ছিল বেরিয়ে আসা দল। এই দলে কি থাকে কখনো তৃণমূল দলটা? কোথাও কি তাহলে এই যে তৃণমূল ক্ষমতায় থেকে চলে যাওয়ার পর যেভাবে তৃণমূলের বিধায়করা, কাউন্সিলররা গ্রেফতার হচ্ছে, ডিম থেরাপি চলছে, অবসাদে ভুগছিলেন তিনি? মানে তিনি কোথাও মনে মনে ভাবছিলেন যে কোথায় ছিলাম আমি এতদিন, মানে অবসাদ থেকে কি আজকে তিনি আত্মঘাতী? হতে পারে, কিন্তু ওনার দিকে কেউ ডিম ছুঁড়েছে বলে তো আমি শুনিনি। না, মানে ওনার দিকে না, মানে যে কর্মকাণ্ড করছে, মানে একদম তো অনুশোচনা। সে তো হতেই পারে, খারাপ লাগা হতে পারে যে এটা কাদের সঙ্গে ছিলাম আমি। হতে পারে। দেখো, রাজনৈতিক ক্ষমতা না অনেক কিছু ভুলিয়ে দেয়। যখনই ক্ষমতাটা চলে যায় তখন তো মানুষ সোল সার্চিং শুরু করেছে, কি করলাম রে বাবা, এই জীবনে এসব কেন করলাম। হতে পারে এরকম ভাবনা চিন্তা হয়তো তার মধ্যেও এসেছিল। কোনটা কি এসেছিল সে তো তদন্ত হবে, বাড়ির লোকজন বলতে পারবে। আমি বাইরে থেকে একজন বাইরের মানুষ হিসেবে বলতে পারি, এই দলটাতে উনি নিষ্কৃত ছিলেন। যদি বা ঢুকেছিলেন, দেখো তৃণমূলের বিরুদ্ধে যখন সিপিএম বিরুদ্ধে যখন তৃণমূল লড়াই করেছিল, অনেকে সমর্থন করেছিল, আমিও তো করেছি। এবং তারপর তৃণমূল থেকে আমাকে বহুবার রিকোয়েস্ট করা হয়েছিল,
সর্বোচ্চ নেতৃত্ব করেনি, কিন্তু বিভিন্ন লেভেলে আমার কাছে রিকোয়েস্ট এসেছিল আপনি এটা করুন, ওই দায়িত্ব নিন, ওই কমিটিতে যান বা ওই ইয়েতে যান। আমি সবকটা ডিক্লাইন করেছি, কারণ আমার কোথাও মনে হয়েছিল এই দলটা গোলমেলে দল, এদের দ্বারা ইয়ে হবে না, ঠিক সরকার চালানো মুশকিল। আর আমার মতাদর্শগতভাবে তৃণমূলের সঙ্গে কোনো মিল ছিল না, তাহলে আমি তৃণমূলে জয়েন করিনি। ওনার উচিত হয়নি তৃণমূলে যাওয়া, আর তৃণমূলে গেলেও ওনার উচিত ছিল বিরোধী ছিল। অনেকে তো বেরিয়ে গেছে, পঙ্কজ ব্যানার্জি তো প্রথম থাকা কিছুদিন ছিল, তো বেরিয়ে চলে গেল যে না না আমাদের সম্ভব না। দীপক ঘোষ উনি তো অনেক দিন ছিলেন, তারপরে বেরিয়ে চলে গেলেন কেন, বলে না না এদের সঙ্গে থাকা অসম্ভব। ফলে শেষ পর্যন্ত তৃণমূলের যারা ছিল অধিকাংশই তারা কিন্তু এই ধরনের লোকগুলো যারা পাপ ঢাকতে থেকেছে, টাকা তুলেছে, ওনার সেটার কোনো দরকার ছিল না। উনি একজন অধ্যাপক, উনি রিটায়ার করে পেনশন পান, উনি একজন মন্ত্রী, টাকা পয়সা তো অন্তত না খেয়ে মরার কেস ছিল না। কোথাও হয়তো অনুশোচনা ছিল, দুঃখ ছিল, হয়তো কোথাও মনে হয়েছিল যে কি করলাম আমরা। এটা হতে পারে, এগুলো প্রত্যেকটাই, এটা আমার নিজের অ্যাসেসমেন্ট। আমি কিন্তু ঘটনাটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কি বলবেন? তিনি এত বড় একটা ঘটনায় তিনি নিশ্চুপ। উনি তো নিশ্চিত থাকেন, দরকার নিশ্চিত হয়ে যান, তুমি বলেন না কোনো কথা বলতে। ওনার কাছে তার নিজের কেরিয়ার এবং তার ক্ষমতাটাই গৌরব। ভাইপো বনুপো কিপো আমি বলতে পারবো না, কিন্তু ক্ষমতা হচ্ছে তার কাছে বড় কথা। উনি এখন ক্ষমতার বাইরে মাথাটি খারাপ হয়ে গেছে, ক্ষমতা পেয়ে মাথা খারাপ হয়ে গেছিল, ক্ষমতার মাথা থেকে গিয়ে পুরোটা গেছে, ভুলভাল বকা শুরু করেছে। যে মানুষ একসময় রাস্তায় নামলে হাজারো হাজারো মানুষ ইয়ে করতো, এখন তাকে কেউ শুনতে কিছু করার নেই। এখন তাকে বসে বাড়িতে বসে বসে ফেসবুকে লম্বা লম্বা লেকচার মারতে হবে, ওই করতে হবে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির চ্যাপ্টারটা না বন্ধ হয়ে গেছে, আর খুলবে না, কেউ খুলবে না। বাইরে বেরোলে লোকে হাসাহাসি করবে, এই চোখচোর হয়তো কিছুদিন বলবে, তারপরে বলবে না, কিন্তু তারপর কেউ পাত্তা দেবে ওকে? কেউ পাত্তা দেবে, কেউ দেবে না। শেষ রাজনীতি। সিপিএম এর হাল দেখো না, সিপিএম তো অনেক বড় বড় লোক ছিল, সব কোথায় হলো সিপিএম? কি কেউ পাত্তা দেয় সিপিএম কে? ওরা হয় কি, ওরা একটু ভালো কথা বলতে পারে বলে ওরা কথা বলে একটু, মানে ওরা অসভ্যতাটাও বেশ কায়দা করে করে, সবকটাই অসভ্য টাইপের, অসভ্যতাটা কায়দা করে করে, কিন্তু এটা কায়দা করে করতে পারে, কিন্তু সেটাও পারে না। এটা একেবারে জঘন্য একটা দল, কিচ্ছু পারে না, জানে না। এ ক্ষমতা থেকে গেছে, পশ্চিমবাংলায় রাহু মুক্তি করেছে। শনি রাহু দুটি পশ্চিমবাংলা, একটা সিপিএম আর একটা হচ্ছে এই তৃণমূল কংগ্রেস, দুটি গেছে, পশ্চিমবাংলা বেঁচেছে। একটা বিষয়, ওই 80তম যে স্বাধীনতা দিবস গেল, সেখানে দেখা গেল আলিমুদ্দিনে উল্টো পতাকা টাঙানো হলো। সেখানে ছিলেন বিমান বসু এবং মোহাম্মদ সেলিম। সবই তো উল্টো ওদের। আরে আমার এখানে এই মোহাম্মদ সেলিমকে বাপু যখন কথা বলো মনে হয় যেন দুনিয়া সব বুঝে বসে আছে। আরেক জিনিস, আরেকজন কীর্তিমান ব্যক্তি, যাই হোক। তো পতাকা কিভাবে টাঙাতে হবে সেটাও জানেন না আপনি, এত বড় পণ্ডিত আপনি, বড় বড় কথা বলেন। আসলে এতে জাতীয় পতাকা কোনো গেলে টাঙানো অভ্যেস ছিল না, ওরা তো বরাবরই পার্টির লাল পতাকা টাঙা। আচ্ছা, সিপিএম এর অফিসগুলোতে নিয়ে সেটাও দেখা গেছে বিমলদা, বিভিন্ন জায়গায় দেখা গেছে ওদের দলীয় যে পতাকা লাল রঙের, সেটা উপরে, হ্যাঁ, জাতীয় পতাকা নিচে। আমি তো দেখলাম কোথায় জানি না ঠিক, ওই রকম লাল পতাকা উপরে, জাতীয় পতাকা নিচে, পাবলিকের ধরে বলে আগে নামা, আগে নামা। আমি ভিডিও দেখেছি, কোথায় আমি জানি না, ওটা বলেনি, কিন্তু বলছে আগে নিজের পতাকা নিচে কর, জাতীয় পতাকা উপরে কর। পাবলিক বলে দিচ্ছে, তারা কেউ বিজেপি না, পাবলিক বলছে আগে ওটা জাতীয় পতাকা উপরে তোল, পার্টির পতাকা নিচে তোল। আমরাও এই যে বিভিন্ন জায়গায় আগের দিন আমরা করলেই হবে। আমি সবসময় ইনস্ট্রাকশন দেওয়া থাকে জাতীয় পতাকা উপরে থাকবে, পার্টির পতাকা একটু নিচে থাকবে, এটাই তো নিয়ম। এদের আবার পার্টির পতাকাটা উপরে থাকলো। যাই হোক, একদিন সুবুদ্ধি ফিরেছে, জাতীয় পতাকা তুলছে, তাই আবার জাতীয় পতাকা পার্টির নিচে, জাতীয় পতাকা উল্টো। বলে আসলে অভ্যেস তো নেই। সিপিএম কোনোদিন, মানে কমিউনিস্টরা দেশের স্বাধীনতা কি কি কন্ট্রিবিউশন রেখেছে, বিশেষত 41-42 সালের পর মূল কাজ ছিল সমস্ত বিপ্লবীদের ধরিয়ে দেওয়া, এটাই তো কমিউনিস্টদের কাজ ছিল। আর যখন 1946-47 ওরা তো দেশভাগকে সমর্থন করে বসেছিল, সুরাবর্দির মতো একটা বাংলার কসাই, তার সঙ্গে কার বন্ধুত্ব ছিল, ওইসব বললে অনেক ইতিহাস খোলা যাবে, সুতরাং ওইসব বললে লাভ নেই। ওরা দেশদ্রোহী দল, ওরা এটাই করবে, এটাই ওদের পার্ট অফ দেয়ার কালচার। এদের সম্পর্কে করুণা করতে হয়, আর কিছু। বিমলদা, আর একটা বিষয়ে যাব। সম্প্রতি দেখা যাচ্ছে এই নেতাজিকে নিয়ে কিন্তু একটা বিরূপ মন্তব্য অনন্ত মহারাজ তিনি বলার পর থেকে বিভিন্ন জায়গায় আন্দোলন বা হিন্দু সংগঠন তারাও পথে নেমেছে, এবং ইতিমধ্যেই তিনি সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চেয়ে বার্তা দিয়েছেন যে আমি ভুলবশত বলেছি, কিন্তু তার শাস্তির দাবি কিন্তু এখনো চাইছেন। তার যে সাংসদ পদ সেটা যাতে খারিজ করা হয় তার দাবিও তুলছেন, কি বলবেন? না, যারাও শাস্তির দাবি করছেন কোনো অন্যায় করছে না, ঠিকই করছেন, আমি একমত। অবশ্যই ওনার সাজা হওয়া উচিত। আমি বিজেপির সেটা বিজেপি তো কতগুলো অ্যাকশন অলরেডি নিয়ে ফেলেছে। ওনার একটা
সম্মান কেড়ে নেওয়া কেড়ে হয়েছে। নেওয়া হয়েছে। সে সম্মানটা কে দিয়েছিল? মমতা ব্যানার্জি দিয়েছিল। উত্তরবঙ্গে যখন যেত মমতা ব্যানার্জি ওকে ডেকে নিত, তার সঙ্গে দেখা করতো কে? মমতা ব্যানার্জি। ফলে বিজেপি ওকে সাংসদ যেরকম করেছে ঠিক, মমতা ব্যানার্জি বাংলাতে চেষ্টা করেছে, সেটাও ঠিক। ওকে কি বঙ্গ বিভীষণ না কি সব বঙ্গ উপাধি বিভূষণ দিয়েছে দিয়েছে, একটা, হ্যাঁ। সেটাও তো ঠিক। এটা তো কেউ বলছে না, এটা বলা উচিত। বলা ফলে এই কাণ্ড কারখানা তো হয়েছে। আমি এটা বলি, ইতিমধ্যে 5টাকে তো অ্যারেস্ট করা হয়েছে উল্টোপাল্টা কথা বলার জন্য, আর ও ক্ষমাও চেয়েছে। ক্ষমা করা হবে কি হবে না সেটা প্রশাসনের বিষয়, সেটা সাধারণ মানুষের বিষয়। আমি পরিষ্কার একটা কথা বলবো, উনি যা করেছেন অন্যায় কাজ করেছেন। উনি কিচ্ছু না জেনে কথা বলছে, আমি কিচ্ছু না জেনে কথা বলছে, একটু পড়াশোনা করা উচিত ছিল। হঠাৎ করে নেতাজিকে নিয়ে পড়লো কেন? আমি তো বুঝে উঠতে পারছি না ওই লোকটি হঠাৎ করে নেতাজিকে নিয়ে পড়লো কেন। আর কিচ্ছু না, এটা হয়তো উত্তক্ত করার চেষ্টা করছে, পরিস্থিতিটা গরম করার চেষ্টা করছে। কেউ না কেউ ওকে উস্কেছে, কিন্তু একটা বয়স্ক লোককে উস্কালে ওই কাজ করবে কেন সে? ফলে ও যা করেছে, লোকটি কাজ অন্যায় করেছে। ইতিমধ্যেই সরকার তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে, কয়েকটাকে অ্যারেস্ট করেছে। বাকি কি হবে সেটা আগামী দিনে দেখতে হবে। কিন্তু এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, দেখো, যখন আমরা আলোচনা করি, লিখি, গবেষণা করি, অবজেক্টিভ অ্যানালিসিস করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু একজন মানুষ, মহাত্মা গান্ধীও একজন মানুষ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন মানুষ। তারা প্রত্যেকে মানুষ তো রে বাবা, তারা তো আর দেবদূত হয়ে আসেননি। ফলে মানুষ যেরকম ঠিক কাজ করে, মানুষ ভুল কাজও করে। মানুষের নীতিতে ভুল থাকতে পারে, মানুষ আবার ঠিক কাজ করলে সে চমৎকার কাজ করতে পারে। মহাত্মা গান্ধীর জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই। মহাত্মা গান্ধী যখন মানে গ্রাম দিয়ে হাঁটতেন বা রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষ মনে করতো একজন ঈশ্বর যাচ্ছে। এটাই তো বাস্তব। 1946 সালে 47-এর এই সময়ে যে ভয়ঙ্কর দাঙ্গা, যেখানে আর্মি থামাতে পারেনি, একটা বয়স্ক লোক অনশন করে বসে পড়লো, বেলেঘাটে ম্যাজিকের মতো দাঙ্গা থেমে গিয়েছিল। এটাকে এই ইতিহাসকে বলবো কি করে? তার তো সেই প্রভাবটা ছিল মহাত্মা গান্ধী। আবার এটাও ঠিক, মহাত্মা গান্ধীর মানে অহিংস অসহযোগ নীতি নিয়ে প্রশ্ন আছে। এসব কথা বলেছিলেন গিয়ে নোয়াখালী দাঙ্গার পরে, সেটা নিয়ে অনেকে প্রশ্ন করতেই পারে। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে গান্ধীর লড়াইতে আমার কখনো কখনো মনে হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তব্যগুলো ঠিক ছিল। গান্ধীর নিয়ে তার কিছু অ্যাসেসমেন্ট, সেগুলো আমার মনে হয় ঠিক ছিল। আর এগুলো হচ্ছে অবজেক্টিভ অ্যানালিসিস, গবেষকরা তো এই কাজটা করে। আবার এটাও ঠিক যে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু কাজকর্মে সমালোচনা করা যেতেই পারে। যেরকম আমি নিজে মনে করি যে তিনি যদি দেশের মধ্যে থেকে লড়াইটা করতেন, তাহলে হয়তো অনেক বেশি সফল হতো, দেশের লাভ হতো। তার উচিত এই যে চলে যাওয়া, নাৎসিদের সঙ্গে যোগাযোগ রাখা, এগুলো কোনোটাই সিদ্ধান্ত আমি মনে করি ঠিক ছিল না। আরে বাবা, ঠিক নাও হতে পারে তো। উনি তার মতো নিয়েছিলেন, আমি আমার মতো করে সমালোচনা বা আমি অ্যাসেসমেন্ট করছি। তার জন্য নেতাজিকে অপছন্দ কেন করবো, খারাপ কথা কেন বলবো? যেরকম নেতাজি সুভাষচন্দ্র বসু, ধরা যাক আরেকটা উদাহরণ দিই। 1940 সালে যখন কলকাতা পুরসভা নির্বাচন হল, তিনি চাইছিলেন, তিনি 39-এ ত্রিপুরী কংগ্রেসের পরে পদত্যাগ করে ছেড়ে আসতে বাধ্য হলেন। প্র্যাকটিক্যালি তাকে তাড়িয়েই দেওয়া হলো কংগ্রেস থেকে। তিনি চাইছিলেন অন্তত পশ্চিমবাংলায় এমন কিছু করে দেখাতে যে উনি পলিটিক্যালি মরে যাননি, সেইটা দেখাতে যে আমি মরে যাইনি, দেখো আমি আছি। এবং এটা ঠিক, লক্ষ লক্ষ মানুষ তখন সুভাষচন্দ্রের পক্ষে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছেন। উনি চাইছিলেন যে হিন্দু মহাসভার সঙ্গে জোট করে কলকাতা পুরসভা লড়তে। সিদ্ধান্তও হয়ে গিয়েছিল, সামান্য কতগুলো কারণে জোটটা কিন্তু ভেঙে গেল। আচ্ছা, হিন্দু মহাসভার সঙ্গে যদি জোটটা হতো, তাহলে এই যে কমিউনিস্টরা অনেক সময় বলে সুভাষচন্দ্র বসু হিন্দু মহাসভায় বিরোধী ছিলেন, বলার সুযোগ পেত? সুভাষচন্দ্র বসু কিন্তু হিন্দু মহাসভার সঙ্গে অ্যালায়েন্স করার জন্য প্রায় 99% ডিসিশন হয়ে গিয়েছিল। সামান্য কতগুলো এর জন্যে ভেঙে গেল। তার জন্য হিন্দু মহাসভা বলে এটা সুভাষচন্দ্রের যে, সুভাষচন্দ্র বলেন হিন্দু মহাসভার যে কি কারণে ভেঙেছিল সে তো তার মানে অ্যাসেসমেন্ট, সেটা অন্য ব্যাপার। কিন্তু এটা ঠিকই যে জোটটা ভেঙে গিয়েছিল। নির্বাচনে হিন্দু মহাসভা খুব ভালো ফল করলো। সুভাষচন্দ্র তার কোথাও একটা ক্ষোভ ছিল হিন্দু মহাসভার উপরে, যেহেতু অ্যালায়েন্সটা হয়নি। তিনি করলেন কি, মুসলিম লীগকে নিয়ে অ্যালায়েন্স করে তিনি কলকাতা পুরসভাটাকে গঠন করলেন, পুরসভা গঠন করলেন, এবং মুসলিম লীগকে তিনি মেয়র পদটা ছেড়ে দিলেন, যেটা আবার হিন্দু মহাসভা তীব্র সমালোচনা করেছে। আচ্ছা, এগুলো তো হতেই পারে রাজনীতিগুলো হয় না, কত রকম হয়। আমরাও তো অনেক সময় অনেক রাজনৈতিক দলের সমালোচনা করি, আবার তার সঙ্গে অ্যালায়েন্স হই। দিস ইজ পলিটিক্স। সুভাষচন্দ্র বসুও করেছিলেন। যেরকম আমি মনে করি 40-এ ওই যে কলকাতা পুরসভার নির্বাচনে তার উচিত ছিল হিন্দু মহাসভার সঙ্গে অ্যালায়েন্স করা, তাহলে বাংলার রাজনীতি অন্য খাতে বলতে পারত। সেই সময় মুসলিম লীগের সঙ্গে অ্যালায়েন্সটা একটু ভুল হয়ে গেছে। আবার এটাও ঠিক, একবার শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে সুভাষচন্দ্রের বাড়ি গিয়ে শরৎ বসু এবং সুভাষচন্দ্র বসুর সঙ্গে অনেকক্ষণ মিটিং করেছিলেন,
এবং মিটিং করে তিনি বলছেন যে আমি দুজনের কাছে গিয়ে বললাম যে বাংলা রাজনীতিতে তোমাদের তো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তোমরা দেখো হিন্দু কজ নষ্ট হয়ে যাচ্ছে, হিন্দুদের শেষ করে দিচ্ছে মুসলিম লীগ, হিন্দুরা বাঁচবে না। ওরা বললেন যে না, এরকম হিন্দু মুসলিম রাজনীতি আমরা করতে পারি না। শ্যামাপ্রসাদ হতাশ হয়েছিল, ঠিক সমালোচনা করেছিলেন। সেই শ্যামাপ্রসাদ আবার তখন জনসংঘ প্রতিষ্ঠিত হয়, যে প্রকাশ্য সভাটা হয়, শ্যামাপ্রসাদের ভাষণটা একটু দেখে নেবে। ছত্রে ছত্রে সুভাষচন্দ্রের প্রশংসা, সুভাষচন্দ্র বসুর আইএনএ প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করছেন, বলছেন যে সুভাষচন্দ্রের দেশপ্রেম আমাদের মধ্যে যেন জাগ্রত হয়, কারণ আমরা ওই রকম দেশপ্রেমিক যেন হই। সুভাষচন্দ্র বসু গোটা দেশের জন্য তার জীবনটাকে বিতরণ করেছেন, মানে বলি দিয়েছেন, চড়িয়েছেন, বলি চড়িয়েছেন। তা নইলে তিনি তো অনেক কিছু হতে পারতেন, আইএএস হতে, আইসিএস হতে পারতেন, অনেক কিছু হতে পারতেন। এ কথা কে স্বীকার করছেন? শ্যামাপ্রসাদ মুখার্জি। ফলে তাঁদের পরস্পরের প্রতি তো একটা শ্রদ্ধা ছিলই। সুভাষচন্দ্র বসু শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জিও সুভাষচন্দ্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তাদের মধ্যে যে সমালোচনা ছিল না তাও নয়। 1940 সালে যখন কলকাতা পুরসভা দখল করলেন ইয়ের সঙ্গে, মুসলিম লীগের সঙ্গে, শ্যামাপ্রসাদ মুখার্জি তীব্র সমালোচনা করেছেন। আবার শ্যামাপ্রসাদ মুখার্জি বিরুদ্ধে সুভাষচন্দ্র বসু হিন্দু মহাসভাকে কাজ করতে দেওয়া যাবে না সেটা বলেছেন। আর এগুলো তো রাজনীতিতে হয়েই থাকে, এটা নতুন কিছু নয়। এগুলো যদি আলোচনা করতে অনন্ত মহারাজ, আমার কিছু বলার থাকতো না। এগুলো তো সমাজ, মানে ওপেন সোসাইটিতে হতে পারে। যেটা অনন্ত মহারাজ বলেছে অত্যন্ত অন্যায় কাজ করেছে, সুভাষচন্দ্র বসুকে খুব খারাপ খারাপ কথা বলেছে, যেগুলো প্রমাণ ছাড়া কথা বলেছে। আরে প্রমাণ করতে হবে তো। বলেছে এই এই বইতে লেখা আছে, ওই বইটাকে বেদবাক্য নাকি? ও একটা বইয়ের উদাহরণ দিচ্ছে। আর সেরকম 5খানা বই লিখে আমি যদি ওকে এটা বলি তুমি একটি দেশের মানবে তো? আর এগুলো তো শেষ করে দেখতে হবে, প্রমাণ করে দেখতে হবে। এইসব না করে উল্টো পাল্টা বলে দিল, বোঝাই গেল লোকটির পলিটিক্যাল ম্যাচুরিটি নেই, ওর রাজনীতি করাটাই উচিত নয়। মানে বিদেয় হলে বাঁচি আমরা, ওটা ছেড়ে দিলে বাঁচি। ফলে এই সমস্ত লোকগুলো রাজনীতিতে এলে ক্ষতি হয় রাজনীতি। ফলে একে বলবো বয়স বাপু যথেষ্ট হয়েছে, এবার একটু ভদ্রভাবে কথা বলো। আর যা যা বলেছে সরকারের সিদ্ধান্ত, সরকার কি করে দেখা যায়। বিমলদা, শেষ প্রশ্ন করব। আমরা জানি বাদল অধিবেশন শেষ হলো, কিন্তু এই বাদল অধিবেশনে যে যে বিষয় নিয়ে বিজেপিও এগোচ্ছিল এনডিএ, যেমন যে বিলগুলো পাস হওয়ার কথা ছিল, যেমন এক দেশ এক ভোট, এরকম আরো 3-4টে বিলের লক্ষ্যে তারা এগোচ্ছিল, এবং সেইটাকে কেন্দ্র করেই এনসিপিআই বা যাই হোক একটা জোট করার চেষ্টা, যাতে বিলগুলো পাস হওয়াটা ভারতের পক্ষে বা ভারতবর্ষের পক্ষে খুব তাৎপর্যপূর্ণ ছিল। তো বাদল অধিবেশন শেষে দেখা গেল একটা বিলও কিন্তু পাস হলো না। সেই জায়গাটাও পুরোটাই একটা মানে অন্ধকার দিকে এখনো দাঁড়িয়ে। কি বলবেন? এবং যেটা বোঝা যাচ্ছে যে মানে সেই বিল পাস করতে গেলে যে মানে সংখ্যাগরিষ্ঠতা দরকার এখনো প্রায় 60-62টার মতন কম আছে। সেখানে দাঁড়িয়ে তাহলে তো এই অ্যালায়েন্স বা এনসিপিআই কে জয়েন করানো বা তাদের সাথে একটা সমঝোতা করার মানেটা কি হলো? ডাইমেনশন, রাজনীতিতে হতাশার যেরকম জায়গা নেই, আবার অতিরিক্ত উচ্ছ্বাসেরও জায়গা নেই। বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে রাজনীতিতে দেখতে হবে, কেন্দ্রীয় সরকার চাইছে এদেশের রাজনৈতিক ব্যবস্থায়, নির্বাচনী ব্যবস্থায় সংশোধন আসুক, 5 বছরে একবার করে ভোট হোক, বাকি 4.5 বছর, 4 বছর 8 মাস উন্নয়ন হোক। 2 বছর 3 বছর অন্তর ভোট হলে দেশেরই ক্ষতি হয়। এই চাওয়াটা অন্যায় চাওয়া নয়। সরকার চাইছে যে গোটা দেশে অখণ্ড আইন ব্যবস্থা থাকুক, অনেক রাজ্য সরকার চাইছে। সরকার চাইছে ডিলিমিটেশন হোক, কারণ সেই কোন যুগে ডিলিমিটেশন হয়েছিল, আবার নতুন করে ডিলিমিটেশনের দরকার। জনসংখ্যা অনেক বেড়েছে, সেখানে একজন লোকসভার সদস্য 10 লাখ 12 লাখ মানুষকে তাকে ডিল করতে হবে, কোথাও 14, 15, 16 লক্ষ পর্যন্ত। এটা হিউম্যানলি পসিবল নয়, ওটাকে কমিয়ে আনার দরকার আছে। তাহলে সব মিলিয়ে আমি মনে করি যে একটা দেশে যতটুকু যা সংশোধন করার দরকার সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার চালিয়ে যাচ্ছে। এখন আমি আবার বলি, কোনোটাই রাজনীতিতে শেষ কথা বলার কোনো রকম জায়গা নেই। পলিটিক্স হচ্ছে সম্ভাবনার শিল্প। দেখা যাক আগামী দিনে কি সম্ভাবনা তৈরি হয়, তার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে। তাহলে কি কোথাও অমিত শাহ একটু চাপে পড়লেন? কারণ এই পুরো বিষয়টা তিনি যেভাবে দেখছিলেন বা যেভাবে তিনি এই যাতে বিলগুলো পাস হয়, একটা যেভাবে রাজনীতির পরিসরটা সাজিয়েছিলেন যাতে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই অধিবেশনেও সেটা পাস হলো না, পিছিয়ে গেল। তাহলে কি কিছুটা চাপে? না, আমার মনে হয় না চাপের কি আছে। বললাম না,
লেনিনকে নিয়ে অনেকেরই আপত্তি থাকে, কিন্তু আমি তো পলিটিক্যাল সায়েন্স পড়াই, ফলে লেনিনকে নিয়ে আমাকে পড়াশোনা করতে হয়েছে। তার একটা বই আছে, 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপস ব্যাক। হুম। তো রাজনীতিও তাই, 1 পা এগোলে কখনো 2 পা পেছোতে হয়, আবার 3 পা এগিয়ে যেতে হয়। সুতরাং পেছনো হয়নি, আপাতত বিলগুলো পাস হয়নি, এখনো তো বহুদিন আছে এই লোকসভা, এখনো 3 বছর বাকি আছে, অনেক সময় আছে, এটার মতো চিন্তা করার কোনো কারণ নেই। অসংখ্য ধন্যবাদ বিমল দা, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ শুনছিলেন। নমস্কার।